তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকা। কারণ এর আগে আমরা দুটো ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম? প্রথম ক্লাসে আমরা করেছিলাম ইন্ট্রোডাকশন পার্ট, এবং সেকেন্ড ক্লাসে আমরা করেছিলাম ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে নদীর ভূমিকা। এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম কি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আজকের আমরা আলোচনা করব কি হিমবাহের ভূমিকা ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, তো হিমবাহ নদীর মতো একইভাবে ক্ষয়কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন সাধন ঘটিয়ে থাকে এবং সঞ্চয় কার্যের মাধ্যমেও ভূমিরূপের পরিবর্তন সাধন ঘটিয়ে থাকে। সুতরাং আমরা আজকের হিমবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই হিমবাহ পড়তে গেলে আগে আমাদের জানতে হবে হিমবাহ কি। হিমবাহ কি এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তবেই তো আমরা জানতে পারবো যে হিমবাহ কিভাবে আমাদের ভূমিরূপের পরিবর্তন সাধন ঘটিয়ে থাকে। তাহলে হিমবাহ হলো আমাদের উচ্চ অক্ষাংশের যে দেশগুলি রয়েছে, ঠিক আছে, আমরা মূলত পৃথিবীকে তিনটি জোনে ভাগ করেছি। একটা হলো নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ পর্যন্ত অক্ষাংশকে বলা হয় নিম্ন অক্ষাংশ, আর 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মধ্য অক্ষাংশ, আর 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে বলা হয় উচ্চ অক্ষাংশ। ঠিক আছে, উচ্চ অক্ষাংশে মূলত সূর্য কিরণ খুব কম পড়ে এবং অতি তীর্যকভাবে সূর্যরশ্মি পতিত হয় উচ্চ অক্ষাংশের দেশগুলিতে। ফলে এখানে কি হয়, বছরের অধিকাংশ সময়ই শীতলতা বিরাজ করে, ফলে এই সকল অঞ্চলগুলি সারা বছর বরফে ঢাকা থাকে। ফলে এই উচ্চ অক্ষাংশের দেশ এবং কোনো পাহাড় বা পর্বতের শীর্ষ দেশে অর্থাৎ মস্তক দেশে যে শীতলতার কারণে বরফ জমতে শুরু করে, সেই বরফ যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে উপর থেকে নিচের দিকে ভূমির ঢাল বরাবর নেমে আসে, তখন সেটাকে বলা হচ্ছে কি হিমবাহ। বোঝা গেছে? এবার আমরা আলোচনা করব যে হিমবাহ মূলত যে গঠন প্রক্রিয়া হয়ে থাকে, সেই গঠন প্রক্রিয়ার মাধ্যমে দুটো বা তিনটে বিশেষ বিশেষ টার্ম রয়েছে। একটা হলো নেভে কি, কি বললাম? নেভে কি। দেখ, নেভে হলো সদ্য পতিত পেঁয়াজা তুলোর মতো বরফের যে আস্তরণ, সেই বরফের আস্তরণকে বলা হয় কি নেভে। কি বললাম? সদ্য পতিত পেঁয়াজা তুলোর মতো বরফের আস্তরণকে বলা হয় নেভে। এগুলো 1 নম্বরের প্রশ্নে এসে থাকে বারবার। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হলো ফান কি। ফান কি? দেখ, ফান কাকে বলছে? এই নেভে যখন ক্রমশ স্তরে স্তরে সঞ্চিত হয়ে একটা দৃঢ় বা শক্ত আস্তরণ গঠন করে, তখন সেটাকে বলা হচ্ছে ফান। তাহলে কি বললাম? নেভে স্তরে স্তরে জমা হয়ে যে জমাটবদ্ধ আস্তরণ সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে ফান। বোঝা গেল? তাহলে এই দুটো টার্ম আমাদের জানতে হবে।
এরপরে আমরা যেটা জানবো সেটা হলো যে হিমবাহ মূলত কি কি ভাবে তার কার্য প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। আমরা দেখেছিলাম নদী তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্য প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, ক্ষয়, বহন আর সঞ্চয়, তাই তো? ঠিক আমাদের এখানেও হিমবাহ মূলত একই রকম ভাবে কাজ করে থাকে, সেটা হলো ক্ষয় কাজ, বহন কাজ ও সঞ্চয় কাজ। তাহলে কি বললাম? হিমবাহের কাজ কয় প্রকার ও কি কি? তাহলে আমরা দেখলাম নদীর মতো একইভাবে হিমবাহ ক্ষয়, সঞ্চয় ও বহন কাজ করে থাকে। তবে হিমবাহের ক্ষয় কাজ মূলত দু ধরনের, একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় আর একটা হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। তাহলে হিমবাহের ক্ষয় কাজ কয় প্রকারের? দু প্রকারের, একটা হলো উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় আর একটা হলো অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। এবার বলি উৎপাটন প্রক্রিয়া কাকে বলে। ঠিক আছে, দেখ, যখন হিম পাথর বা পাহাড়ের শৃঙ্গ থেকে বা মস্তক দেশ থেকে হিমবাহ তার ঢাল বেয়ে নামতে থাকে, তখন পাহাড়ের গা থেকে পাথরের টুকরো বা পাথরের আস্তরণ খুলে খুলে হিমবাহের সঙ্গে নেমে আসে ওপর থেকে নিচে। এই প্রক্রিয়ায় যে ক্ষয়টা করছে সেই ক্ষয়টাকে বলা হচ্ছে কি? উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়। বোঝা গেল? ক্ষয় কাজ তার মধ্যে এক, উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়, দুই হলো অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। ঠিক আছে, তাহলে অবঘর্ষণ প্রক্রিয়া ক্ষয়টা কি? এটা আমরা সবাই জানি, নদীর ক্ষেত্রে বলেছিলাম যে হিমবাহের সঙ্গে যে বড় বড় পাথরের টুকরো বয়ে আসে ওপর থেকে নিচের দিকে, সেই বড় বড় পাথরের টুকরোগুলি যখন হিমবাহের তলদেশে আঘাতপ্রাপ্ত করে ছোট ছোট গর্ত বা ভূমির পরিবর্তন সাধন ঘটায়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। বোঝা গেল? এবারে হিমবাহের বহন কাজ এর কোনো বিশেষ ভাগ নেই, তবে এখানে আমরা বলতে পারি হিমবাহের বহন কাজ কিভাবে বয়ে নিয়ে আসে হিমবাহ। প্রথমে ধাক্কা বা ঠেলা পদ্ধতিতে বয়ে আনা। যখন হিমবাহ উপর থেকে ধসপ্রাপ্ত হয়ে নিচের দিকে নেমে আসছে, তখন তার সম্মুখ ভাগে যে সকল পাথর বা ছোট ছোট টুকরো নুড়ি বালি কাঁকর থাকবে, সেগুলো কি করবে? ধাক্কা দিয়ে ওপর থেকে নিচের দিকে বয়ে নিয়ে আসবে। আর কিভাবে বয়ে নিয়ে আসবে? যে তলদেশ ও পার্শ্বদেশের শিলাখণ্ড হিমবাহের সাথে জমাটবদ্ধ অবস্থায় বাহিত হতে পারে। মানে হিমবাহের যে পার্শ্বদেশগুলো আছে এবং তলদেশ যে অঞ্চল আছে, সেই অঞ্চলের যে শিলাখণ্ড হিমবাহের সঙ্গে কি হতে পারে? যে জমাটবদ্ধ অবস্থায় উৎপাটন প্রক্রিয়ায় তোমার উপরে এসে হিমবাহের সঙ্গে বাহিত হতে পারে। আর কিভাবে বাহিত হতে পারে? হিমবাহ তার অভ্যন্তরের কিছু শিলাখণ্ড থাকে, ঠিক আছে, ছোট বড় পাথরের টুকরো, নুড়ি বালি কাঁকর এগুলো থেকে থাকে, সেগুলো বরফের সঙ্গে জমাটবদ্ধ অবস্থায় উপর থেকে নিচে বাহিত হয়ে আসে। তাহলে এইটা হলো হিমবাহের বহন। ঠিক আছে,
তাহলে বহন কার্য। এরপরে যদি আমরা বলি সঞ্চয় কার্য, তো হিমবাহের যে সঞ্চয় কার্য আছে, সঞ্চয় কার্য, হিমবাহের যে সঞ্চয় কার্য আছে সেটার মূলত কোনো শ্রেণীবিভাগও নেই। ঠিক আছে, কি করে হিমবাহ যখন ওই ওপর থেকে ক্ষয় ও বহন প্রক্রিয়া সম্পূর্ণ করে একেবারে সমতল ভূমিতে এসে পৌঁছায়, তখন সেই পলি বালি নুড়ি কাঁকড়গুলো নিয়ে তার সম্মুখভাগ অঞ্চলে সঞ্চয় ঘটিয়ে থাকে। এটাকেই বলা হয় কি, শুধু সম্মুখভাগ অঞ্চলেই নয়, পার্শ্ব অঞ্চলে, তারপরে মধ্যভাগ অঞ্চলে, বিভিন্ন স্থানে সমভূমি প্রবাহে এসে সঞ্চয় করে থাকে। এটাকেই বলা হয় হিমবাহের সঞ্চয় কার্য। এখন পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে শুধু প্রশ্ন এটাই আসে, হিমবাহে মূলত কটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ সম্পন্ন করে থাকে ও কি কি? হিমবাহ মূলত উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে, আর বহন কার্য ও সঞ্চয় কার্যের কোনো শ্রেণীবিভাগ নেই। ঠিক আছে, এবার আমরা আসবো কিসে? এবার আমরা আসবো যে পৃথিবীর যে সকল হিমবাহগুলি আছে তাদেরকে শ্রেণী বিভাগ করা হয়েছে, সেই শ্রেণী বিভাগগুলোতে আসবো। তাহলে এবার আমাদের প্রশ্ন হলো হিমবাহের শ্রেণী বিভাগ গুলি কি কি? হিমবাহকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে। কটি ভাগে ভাগ করা হচ্ছে? তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে। এক নম্বর হলো মহাদেশীয় হিমবাহ। কি? মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে, দু নম্বর হলো যে উপত্যকা হিমবাহ। তিন নম্বর হলো যে পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহের মূল শ্রেণীবিভাগ কয়টি? হিমবাহের মূল শ্রেণীবিভাগ তিনটি। একটা হলো মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ আর পাদদেশীয় হিমবাহ। এখন আমরা একটু জেনে নেব মহাদেশীয় হিমবাহ কাকে বলে। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? আমরা যে উচ্চ অক্ষাংশের মহাদেশগুলো দেখতে পাই, সেই সকল মহাদেশে যে বরফ জমতে থাকে, সেই বরফ যখন তার ভারসাম্য হারিয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। যেমন আমরা উদাহরণ বলতে পারি যে আন্টার্কটিকার ল্যাম্বার্ট, এটা হলো পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এই উদাহরণ থেকেই দেবে যে পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাদেশীয় হিমবাহটির নাম কি? আন্টার্কটিকা ল্যাম্বার্ট। আন্টার্কটিকা একটা মহাদেশ, যেখানে মানুষের বসবাস নেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে বিভিন্ন রকম বৈজ্ঞানিক মহল বা বৈজ্ঞানিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যেমন আমাদের ভারত থেকে মৈত্রী নামক একটা বিজ্ঞান গবেষণামূলক কেন্দ্র গড়ে তোলা হয়েছে আন্টার্কটিকাতে। এছাড়াও গঙ্গোত্রী নামেও একটা মানে কেন্দ্র গড়ে তোলা হয়েছে তোমার
আন্টার্কটিকা মহাদেশের গবেষণার জন্য। এখানে বর্তমানে বলা হচ্ছে গবেষণামূলক কাজকর্মের জন্য প্রায় 5,000 মানুষের যাতায়াত এই আন্টার্কটিকা মহাদেশে হয়ে থাকে, গবেষণামূলক কাজকর্মের জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য না। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব উপত্যকা হিমবাহ কাকে বলে। উপত্যকা মানে আমরা সবাই বুঝতে পারছি যে উচ্চ পার্বত্য অঞ্চলের শীর্ষভাগ থেকে বা শীর্ষ অঞ্চলে জমে থাকা বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে তার ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচের দিকে ভূমির ঢাল বরাবর নেমে আসছে, তখন তাকে বলা হচ্ছে কি উপত্যকা হিমবাহ। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ওখানে সংজ্ঞা দিয়ে নয়, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে উদাহরণ দিয়ে, যে উপত্যকা হিমবাহের একটি উদাহরণ দাও। তাহলে পৃথিবীর সবথেকে দীর্ঘতম উপত্যকা হিমবাহটির উদাহরণ হলো আলাস্কার হুবার্ট। কি বললাম? পৃথিবীর সবথেকে দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো আলাস্কার হুবার্ট। এবং আমরা যদি বলি ভারতের সবথেকে বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? ভারতের সবথেকে বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ। বোঝা গেল? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে, একটা পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি, আর একটা ভারতের উপত্যকা বৃহত্তম উপত্যকা হিমবাহটির নাম কি। এরপরে আমরা লাস্টে যেটা আলোচনা করব সেটা হলো পাদদেশীয় হিমবাহ কাকে বলে। কি বললাম? পাদদেশীয় হিমবাহ কাকে বলে? যে উঁচু যে সকল পর্বত গুলো থেকে থাকে, ঠিক আছে, সেই পর্বতের পাদদেশীয় অঞ্চলে শীতলতার কারণে যে বরফ জমতে থাকে, সেই বরফ যখন তার ভারসাম্য হারিয়ে ধসপ্রাপ্ত হয়, তখন সেটাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। তাহলে আমাদের এখানে ঠিক একই রকম ভাবে যে একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ কি হতে পারে, যে পৃথিবীর সবথেকে বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম হলো আলাস্কার মেলাস্পিনা। তাহলে পৃথিবীর সবথেকে বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম কি? আলাস্কার মেলাস্পিনা। তাহলে হিমবাহ থেকে যাবতীয় যত মানে ইন্ট্রোডাকশন পর্ব হয়ে থাকে আমরা এর মাধ্যমে শেষ করলাম। এবার আমরা কোন পথে এগোবো? এবার আমরা আলোচনা করব ভূমিরূপ পরিবর্তন কিভাবে করছে বা কি কি নতুন ভূমিরূপ গঠন করছে সেগুলো নিয়ে আলোচনা করব। বোঝা গেল? তাহলে আমরা এটাকে মুছে ফেলি। এবার আমরা আলোচনা করব যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, তাহলে কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 1 নম্বর, আমরা প্রথমে কি বলেছি, যে কোনো বড় প্রশ্ন লেখার সময় প্রত্যেকের একটা কি দিতে হবে, ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিতে হবে। তাহলে ভূমিকাটা তুমি লিখবে
ভূমিকা কি লিখবে? ভূমিকা এখানে লিখতে পারো যে উচ্চ অক্ষাংশের দেশগুলিতে বা পর্বতের শীর্ষস্থানে শীতলতার কারণে যে বরফ জমতে শুরু করে, সেই জমে থাকা বরফ যখন তার ভারসাম্য হারিয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে ওপর থেকে নিচের দিকে ভূমির ঢাল বরাবর নেমে আসে, তখন সেটাকে বলা হয় হিমবাহ। এই হিমবাহ মূলত ক্ষয়, বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কার্য সম্পন্ন করে থাকে। সুতরাং হিমবাহের কার্যের ফলে ভূমিভাগের উপরিভাগে প্রায় 10% স্থানের পরিবর্তন সাধন ঘটে থাকে। অতএব হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি নিচে চিত্রসহ আলোচনা করা হলো। বোঝা গেছে? এরপরে তুমি যে ভূমিরূপগুলো লিখবে একের পর এক, 1 2 3 করে পয়েন্ট করে লিখবে। প্রথম যেটা আমরা বলবো সার্ক বা করি। ঠিক আছে, দেখ সার্ক বা করি কাকে বলা হচ্ছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে মূলত কোনো পর্বতের গায়ে হাতলযুক্ত চেয়ারের ন্যায় বা চামচের গর্তের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয়, তখন সেই ধরনের ভূমিরূপকে বলা হয় সার্ক বা করি। কেন এর দুরকম নাম হয়েছে? এক একটা স্থানে এক এক রকম নামে পরিচিত, তাই এর দুরকম নাম হয়েছে। কোন স্থানে কি নামে পরিচিত সেটা আমরা একটু বলে দিই। যে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে কি সার্ক, এবং সরি একটু ভুল বললাম, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে করি, এবং ফ্রান্সে বলা হচ্ছে সার্ক। বোঝা গেল? এটাকে একটু উল্টে গিয়েছিল আর কি। তাহলে এই ধরনের ভূমিরূপের একটা তো চিত্র তোমাকে দিতেই হবে। কি ধরনের চিত্র তুমি অঙ্কন করতে পারো? তুমি এই রকম ধরনের একটা চিত্র অঙ্কন করতে পারো। এখানে এই ধরনের একটা চিত্র তোমাকে অঙ্কন করতে হবে। লাস্টে নিচে দিতে হবে চিত্র সার্ক বা করি। বোঝা গেছে? এরপরে 2 নম্বর ভূমিরূপ হিসাবে তুমি কি লিখতে পারো? 2 নম্বর ভূমিরূপ হিসাবে ইউ আকৃতির হিমবাহ উপত্যকা। তাহলে 2 নম্বর ভূমিরূপ হিসেবে কি বললাম? ইউ আকৃতির হিমবাহ উপত্যকা। এর সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? এর সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে নদী উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন সেই বরফ খণ্ডের ঘর্ষণের ফলে নদী উপত্যকার তলদেশে একটা
ইংরাজি ইউ আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় ইউ আকৃতির হিমবাহ উপত্যকা। ঠিক আছে, তো এখানে এর আর একটা অপর নাম রয়েছে, যেটা হলো ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী। কি বললাম? হিমদ্রোণী। এবার তোমাকে একটা উদাহরণ এখানে প্রোভাইড করতে হবে। উদাহরণ কি বলতে হবে? যে হিমালয়ের বদ্রীনাথ হলো একটি ইউ আকৃতির হিমবাহ উপত্যকা। সেক্ষেত্রে এখানেও একটা ছবি অঙ্কন করতে হবে তোমাকে। সেই ছবিটা তুমি কিভাবে আঁকবে? তাহলে এই ধরনের একটা ভূমিরূপ এঁকে তোমাকে বলতে হবে চিত্র ইউ আকৃতির উপত্যকা। হলো? এরপরে 3 নম্বর ভূমিরূপ কি হবে? 3 নম্বর ভূমিরূপ হবে যে ঝুলন্ত উপত্যকা। সংজ্ঞা: ঝুলন্ত উপত্যকা কাকে বলছে? দেখ, যখন হিমবাহ কোন একটা বৃহত্তর হিমবাহ বা বড় হিমবাহ উপর থেকে নিচের দিকে বয়ে আসে এবং সেই বৃহত্তম হিমবাহের উপরে অন্যান্য ছোট হিমবাহ উপত্যকাগুলি এসে মিলিত হয়, তখন বৃহত্তম হিমবাহ উপত্যকার উপরে সেই ক্ষুদ্র হিমবাহ উপত্যকাগুলিকে দেখলে মনে হয় যেন সেগুলো ঝুলে ঝুলে অবস্থান করছে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি? ঝুলন্ত উপত্যকা। তাহলে এখানে তোমাকে একটা কি করতে হবে? এখানেও একটা উদাহরণ দিতে হবে যে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা হলো একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তাহলে হিমালয়ের বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা হলো একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তো এখানেও তো তোমাকে একটা ছবি আঁকতে হবে। সেই ছবিটা কেমন ভাবে আঁকবে? তাহলে আমরা এই ছবিটা মুছে দিচ্ছি। এখানে তুমি কি ছবি আঁকবে? এখানে ছবি আঁকতে গেলে তোমাকে এরকম বেশ কয়েকটি ছবি আঁকতে হবে। এটা হলো মূল হিমবাহ উপত্যকা। ঠিক আছে, এটি হলো কি? মূল হিমবাহ উপত্যকা। সেই মূল হিমবাহ উপত্যকার উপরে এই যে আমাদের ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলো
কি হয়েছে, এসে এখানে এসে মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে এসে মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে যে মূল হিমবাহ উপত্যকার উপরে এই ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলি কিভাবে আছে, ঝুলে ঝুলে অবস্থান করছে। ঠিক আছে, তাই এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে রসে মতানি। রসে মতানে কাকে বলা হচ্ছে, দেখ হিমবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন হিমবাহের যে সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগে মূলত কি হয় যে অবঘর্ষণ প্রক্রিয়ায় মসৃণ বা সমতল ভূমিরূপ গঠিত হয়। ঠিক আছে, এবং হিমবাহের পশ্চাৎ ভাগে, সেই পশ্চাৎ ভাগে গিয়ে দেখা যায় উৎপাটন প্রক্রিয়ায় এবড়ো খেবড়ো বা নুড়ি বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি, রসে মতানি। এই সম্মুখ ভাগের অপর একটি নাম আছে, যার নাম হলো প্রতিবাত অংশ। ঠিক আছে, আর পশ্চাৎ ভাগের অপর একটি নাম আছে, যার নাম হলো অনুবাত অংশ। ঠিক আছে, একটা হচ্ছে প্রতিবাত ঢাল বা প্রতিবাত অংশ, আর একটা হচ্ছে অনুবাত ঢাল বা অনুবাত অংশ। তাহলে এই ধরনের ভূমিরূপটা কেমন হতে পারে, যে রসে মতানে কেমন দেখতে হয়ে থাকে। রসে মতানে মূলত এই ধরো একটা ভূমিরূপ, এই ভূমিরূপে উদাহরণ বলছি, আগে ছবিটা দেখে নে। তাহলে এই হলো আমাদের রসে মতানে চিত্র। এটা হলো প্রতিবাত ঢাল, আর এটা হলো অনুবাত ঢাল। প্রতিবাত ঢালে তাহলে কি হয়, প্রতিবাত ঢালে অবঘর্ষণ প্রক্রিয়ায় মসৃণ বা সমতল ভূমিরূপ সৃষ্টি হয়। ঠিক আছে, আর অনুবাত ঢালে গিয়ে কি হয়, উৎপাটন প্রক্রিয়ায় এবড়ো খেবড়ো বা নুড়ি পাথর বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয়। এর উদাহরণ কি, রসে মতানের যদি আমরা উদাহরণ বলি, যে কাশ্মীরের লিডার উপত্যকায় এই ধরনের রসে মতানে আকৃতি বিশিষ্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। বোঝা গেল। এরপরে নেক্সট আমরা উপর থেকে একটু কিছু মুছে দিই। 5 নম্বর ভূমিরূপ। 5 নম্বর ভূমিরূপ হলো যে ক্রাগ ও টেল। কি বললাম, ক্রাগ ও টেল। ক্রাগ ও টেল কাকে বলা হচ্ছে, দেখ হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে এবং তার গতিপথে কঠিন এবং কোমল শিলা যদি অবস্থান করে এবং কোমল শিলার সম্মুখভাগে যদি কঠিন শিলা অবস্থান করে, তাহলে কঠিন শিলা কি করবে, ক্ষয় প্রতিরোধ করে সম্মুখভাগে একটা উচ্চ ভূমিখণ্ড রূপে অবস্থান করবে। আর কোমল শিলা কি করবে, সামান্য মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলার পশ্চাৎ ভাগে অর্থাৎ পেছনের অংশে লেজের মতো ভূমিরূপ আকারে অবস্থান করবে। ঠিক আছে, এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে কি, ক্রাগ ও টেল। কঠিন শিলা গঠিত উচ্চ টিলাকে বলা হচ্ছে ক্রাগ এবং কোমল শিলা গঠিত পশ্চাৎ ভাগের লেজের মতো ভূমিরূপকে বলা হচ্ছে টেল। তাহলে এর ছবিটা কেমন হতে পারে, এর ছবিটা হতে পারে যে
এইরকম এই ধরনের ছবি আমাদের হয়ে থাকবে। তাহলে হিমবাহ যখন এখান থেকে বয়ে আসছে, ঠিক আছে, হিমবাহ যখন এখান থেকে বয়ে যাচ্ছে, বয়ে গিয়ে এই যে কঠিন শিলাকে ক্ষয় করে সে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? কোমল শিলার উপরে পৌঁছাচ্ছে, এবং কোমল শিলাটাকে ক্ষয় করে কি করছে? পশ্চাৎ ভাগে লেজের মতো ভূমিরূপ গঠন করছে। আর সম্মুখ ভাগে তো কঠিন শিলাকে ক্ষয় করতে পারেনি হিমবাহ, যার জন্য সম্মুখ ভাগে এরকম টিলা আকৃতির ভূমিরূপ গঠন হয়েছে। এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে ক্রাগ ও টেল। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ বলি, তো স্কটল্যান্ডের এডিনবরার ক্যাসেল রক এ সেখানে এই ধরনের একাধিক ক্রাগ ও টেল দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি এখানেই আমরা সমাপ্ত করছি। তাহলে কটি ভূমিরূপ বললাম? 5টি। 1 নম্বর বলেছি সার্ক ও করি, 2 নম্বর বলেছি ইউ আকৃতির হিমবাহ উপত্যকা, 3 নম্বর বলেছি ঝুলন্ত উপত্যকা, 4 নম্বর বলেছি রসে মতানে, আর 5 নম্বর বলেছি ক্র্যাগ ও টেল। এবার আমি তোমাদের সব সময় বলেছি, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যদি উল্লেখ করে যায় যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ লেখো, তাহলে 3টে লিখবে, আর যদি উল্লেখ না করে দেয় তাহলে সর্বাধিক 4টে লিখবে। বোঝা গেল? কারণ আমাদের অন্যান্য প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানেই আমরা রাখছি আজকের ক্লাস, এবং পরের দিন আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা এবং ব্যাখ্যা আলোচনা করব।